ওকে, তো টেন্সর পড়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ওই সোয়ামস আউটলাইনের ফার্স্ট চ্যাপ্টারটা মানে দেখে নেবো। এখান থেকে আমাদের কনফিডেন্সটা বাড়াতে হবে, তারপর আমরা ওই বইগুলো যাব। মানে বিশেষ করে তোমাদের গ্র্যাজুয়েশনের যে ক্যালকুলেশনগুলো ছিল সেগুলো একটু তোমাদেরকে দেখে নিতে হবে, তারপর জিনিসগুলো ঝরঝরে হয়ে যাবে। দেখো, তো প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্পেসেস অফ এন ডাইমেনশন। এন ডাইমেনশন স্পেস মানে যেমন ধরো রিয়েল r⁴n, সেখানে সেখানে তোমাদের কোঅর্ডিনেট সিস্টেম থাকে। হুম, তো এই যে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, বিভিন্ন রকমের কোঅর্ডিনেট সিস্টেম থাকে যেগুলোকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্সও বলা হয়। কোঅর্ডিনেট সিস্টেমকে ফ্রেম অফ রেফারেন্স বলা হয়। তো যেমন এক্স ওয়াই জেড থাকে, তারপরে এটা হচ্ছে রো ফাই, এটা হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল, তারপরে হচ্ছে আর আর ফাই থিটা বা অর থিটা ফাই যেটাই বলো, সেটা হচ্ছে তোমাদের কি বলে ওটাকে, স্ফেরিক্যাল। তো এই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম ডিফারেন্ট থাকতে পারে। তো এন এন সংখ্যক কোঅর্ডিনেট থাকলে সেটাকে আমরা সুপারস্ক্রিপ্ট দিয়ে ডিনোট করবো। এগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। আচ্ছা, এবার যদি দু রকমের কোঅর্ডিনেট সিস্টেম থাকে, যেমন ধরো এখানে এইটা আছে আর একটা হচ্ছে বার দিয়ে ডিনোট করা আছে। সো বার মানে এখানে কমপ্লেক্স বার কিন্তু নয়, এটা হচ্ছে ডিফারেন্ট একটা অন্য একটা বোঝানোর জন্য। তাহলে কি হবে, এরা এই x1 বারটা বাকিগুলোর একটা ফাংশন হবে, যেটা আমরা এর আগের দিন আলোচনা করেছি। তো এক্স বারটাকে আমরা ফাংশন অফ x1 x2 এইভাবে ভাবতে পারি আর কি। তো এই জিনিসটা আমরা দেখলাম। আবার উল্টোটাও সত্যি, এক্স কে গুলোকে আবার বারগুলোর ফাংশন হিসাবে ভাবতে পারি। তো এই যে রুলটা আছে সেটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। তাহলে এই পদ্ধতির মাধ্যমে আমরা যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমটাকে চেঞ্জ করতে পারি আর কি। সামেশন কনভেনশন অলরেডি আমরা ডিসক্রাইব করে নিয়েছি। আর কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্ট ভেক্টর সেটাও আমরা ডিসক্রাইব করে নিয়েছি। এখানে কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর মানে হচ্ছে বেসিক্যালি একটা ভেক্টরের ডিফারেন্ট যে কম্পোনেন্ট গুলো থাকে, এন সংখ্যক কম্পোনেন্ট, সেইটা মানে সবগুলোকে মিলিয়ে একটা ভেক্টর বলা হচ্ছে। ঠিক আছে, সো অল দ্য কম্পোনেন্টস, একটা সিস্টেম অফ কম্পোনেন্টস আছে এখানে এন সংখ্যক। তো তারা ফাংশন অফ এক্স ওয়াই টু এক্স এন হবে। হুম, আর ওইদিকে স্যার, হ্যাঁ বলো। আমাদের বই থেকে কি পড়াচ্ছেন নাকি আপনি না, এটা এটা আমি আপনার এটা হচ্ছে তোমাদের ওই সোয়ামস আউটলাইন, যেটা হচ্ছে ভেক্টর আর টেন্সর মিলিয়ে আছে। 8A তো স্যার পেপারটা? পেপারটা 8A, হ্যাঁ। তাহলে টেনসার পোর্শনটা পড়াচ্ছেন তাই তো স্যার? হ্যাঁ, টেন্সর পোর্শনটাই পড়াচ্ছি আমি। আগের দিন তো কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট নিয়ে এগুলো আলোচনা করেছিলেন। হ্যাঁ, ওগুলোকেই আবার তারপরে করছি, ও সেম জিনিসই আচ্ছা, করছি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে কন্ট্রাভেরিয়েন্ট হলে তোমার ট্রান্সফরমেশন রুলটা হচ্ছে, দেখো এ বার পি মানে পি এথ কম্পোনেন্টটা তুমি পাবে, সেটা কিভাবে পাবে, সেটা হবে এ কিউ ইন্টু ডেল এক্স পি। মানে এই দেখো এখানে বারের জায়গায় পিপিটা ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, ডিভাইডেড বাই, না ডিভাইডেড নয়, ডেল এক্স বার পি, আর এখানে হচ্ছে ডেল এক্স কিউ, আর এই কিউ এর উপরে তুমি সাম করছো। এই টেকনিকে যে ট্রান্সফরমেশনটা এক্সিস্ট করবে সেইটাকে বলা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট। তো এইটাকে আমাদের কিন্তু মনে রাখতে হবে, রুলটা। ঠিক আছে, তো এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্টের ডেফিনেশন। আর কোভেরিয়েন্ট হলে এইটা জাস্ট উল্টে যাবে, এইটা উল্টে যাবে, বারটা নিচে চলে আসবে। ঠিক আছে, তো এইখানে বারটা আমরা নিচে চলে আসছে। বারটা নিচে চলে আসে তার মানে এই নয় যে, ব্যাপারটা হচ্ছে এইরকম, যদি আমি এখানে এ এ পিটা
এপিটা লিখতাম, এপি যখন লিখতাম, তাহলে এইখানে কিন্তু বার থাকতো না, মানে এইখানে যে কোঅর্ডিনেট সিস্টেম আমি কম্পোনেন্ট গুলো লিখছি তার কোঅর্ডিনেট সিস্টেমটা ওপরে থাকবে, এই হচ্ছে ব্যাপার। মানে এই দুটো ম্যাচ করবে, তাহলে কন্ট্রাভেরিয়েন্ট। আর কোভেরিয়েন্টে উপর নিচে হবে, এই জিনিসটা এখানে দেখো, এখানে বার এখানে বার, ঠিক আছে। সো কোঅর্ডিনেট সিস্টেমটা যেন এখানে উপর নিচে ম্যাচ করলে কোভেরিয়েন্ট, আর ওপর ওপর ম্যাচ করলে কন্ট্রাভেরিয়েন্ট, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল। তাহলে কন্ট্রাভেরিয়েন্ট, কোভেরিয়েন্ট আর মিক্সড টেন্সর। তাহলে এরকম যদি এন স্কোয়ার, যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি এন স্কোয়ার কম্পোনেন্ট থাকে, তো ঠিক তেমনি এন স্কোয়ার যদি কোয়ান্টিটি থাকে, তাহলে তারা মিলে যে এটা তৈরি করবে, টেন্সরটা তৈরি করবে, সো তাদের তাদের রুলগুলো এইভাবে হবে। এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্টে, দেখো বারগুলো ওপরে থাকবে, দুটোরই বার পড়ে আছে, আর নিচে হচ্ছে কিউ এস। এইভাবে হচ্ছে, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি, ক্রোনেকার ডেল্টাও আলোচনা করেছি। আচ্ছা, এটা ওয়ানও করেছি। স্কেলারস আর ইনভেরিয়েন্ট। স্কেলার কাকে বলে আর ইনভেরিয়েন্ট মানে এটা হচ্ছে টেন্সর অফ অর্ডার জিরো। জিরো জিরো র্যাঙ্কের টেন্সরকে আমরা মানে জাস্ট এটা স্কেলার ফাংশন, হ্যাঁ, একটা জাস্ট ফাংশন, স্কেলার ফাংশন। পাই ইজ এ ফাংশন অফ কোঅর্ডিনেটস দিস। দেন 5 যদি অন্য কোঅর্ডিনেট সিস্টেমে হয়, তাহলে তাদের মধ্যে যদি সেম থাকে, মানে একদম ট্রান্সফরমেশন রুলে অ্যাপ্লাই করতে হবে না, তাহলে ওটা হচ্ছে স্কেলার ইনভেরিয়েন্ট। আচ্ছা, টেন্সর ফিল্ড, টেন্সর ফিল্ড আর ভেক্টর ফিল্ড আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। তো প্রত্যেকটা পয়েন্টে, একটা সেটের যদি প্রত্যেকটা পয়েন্টে একটা করে যদি টেন্সর অ্যাসাইন করা থাকে, তাহলে বুঝতে হবে ওটা টেন্সর ফিল্ড। যেভাবে আমরা ভেক্টর ফিল্ডে বলেছিলাম প্রত্যেকটা পয়েন্টে একটা করে ভেক্টর অ্যাসাইন করা আছে, মোটর সাইকেলের এক্সাম্পল দিয়ে। সরি। আচ্ছা, সিমেট্রিক টেন্সরটা তাহলে দেখে নাও, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিকটা দেখো, এই দুটোর ধরো এখানে দেখো এটা কি ধরনের টেন্সর আছে, 3,2, 3,2 র্যাঙ্কের টেন্সর আছে। এটা যদি সিমেট্রিক কখন হবে, যদি দুটো, এখানে দেখো এমপি আর এখানে পিএম, যদি এই দুটোকে ইন্টারচেঞ্জ করলে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, তাহলে এইটাকে বলা হবে সিমেট্রিক ইন ফার্স্ট টু, মানে এই যে এমপি সিমেট্রিক ইন এম এন্ড পি, ঠিক আছে। এখানে যে ইন্ডেক্স গুলো চেঞ্জ করা হচ্ছে তাতেও কিন্তু ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, তো এটা হয়ে গেল সিমেট্রিক ইন এম এন্ড পি। কিন্তু বাকিগুলোতে সিমেট্রিকের কথা বলা হচ্ছে না। আর স্কিউ সিমেট্রিকে কি হবে, ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস সাইন চলে আসবে, দেখো এখানে এমপি এখানে পিএম এখানে মাইনাস। এই হচ্ছে এটা স্কিউ সিমেট্রিকের গল্প। আচ্ছা, এবার এদের অ্যালজেব্রা অ্যাডিশন আমরা তখনই করতে পারি যদি সেম র্যাঙ্কের টেন্সর হয়, দুটোই যদি সেম র্যাঙ্কের টেন্সর হয়, তাহলে আমরা তাদেরকে যোগ বা বিয়োগ করতে পারি। যেমন এখানে আমরা করেছে সিএমপি কিউ, তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2,1 অর্ডারের টেন্সর, তাহলে এখানে এটাও 2,1 এটাও 2,1, সো এদেরকে যোগ করলে কোনো অসুবিধা নেই। সাবট্রাকশন আমরা তাহলে সাবট্রাকশনও করতে পারি সেম হলে। আচ্ছা, এবং এই যে যোগ করার পরেও কিন্তু এটা টেন্সারই থাকবে, ঠিক আছে। আচ্ছা, আউটার মাল্টিপ্লিকেশন এটা কি, এটা হচ্ছে যে দ্য প্রোডাক্ট অফ টু টেন্সার্স ইজ এ টেন্সার হুজ র্যাঙ্ক ইজ দ্য সাম অফ দ্য র্যাঙ্কস অফ দ্য গিভেন টেন্সার। মানে যেমন ধরো এইখানে এ পি আর কিউ এটা একটা টেন্সার, এদিকে বি এম এস এটা ডিফারেন্ট একটা টেন্সার, এই দুটোকে যখন গুণ করা হচ্ছে তখন এই গুণফলটা আর একটা নতুন একটা টেন্সার হয়ে যাচ্ছে, যার র্যাঙ্ক হয়ে যাচ্ছে, দেখো ওপর ওপর র্যাঙ্ক গুলো যোগ হয়ে যাচ্ছে, মানে এখানে 2 + 1 3 হয়ে গেল, আর নিচে হয়ে যাচ্ছে 1 1 2, তাহলে 2, তাহলে এটা হচ্ছে 3,2 অর্ডারের একটা টেন্সার হয়ে গেল। এইভাবে তাহলে এইভাবে মাল্টিপ্লিকেশন জাস্ট পরপর বসিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও, ওটাকে বলা হচ্ছে আউটার প্রোডাক্ট, ঠিক আছে। এই অঙ্কগুলো করলে আমরা পরে বুঝতে পারবো ক্যালকুলেশন গুলো আরো ডিটেলসে, এখন মোটামুটি ডেফিনেশন গুলো মনে রাখো। তাহলে এটা হচ্ছে আউটার প্রোডাক্ট।
ঠিক আছে, নোট দ্যাট নট এভরি টেন্সর ক্যান বি রিটেন অ্যাজ এ প্রোডাক্ট অফ টু টেন্সার্স অফ লোয়ার র্যাঙ্ক। ফর দিস রিজন ডিভিশন অফ টেন্সর ইজ নট অলওয়েজ পসিবল। আচ্ছা, কন্ট্রাকশনটা বেশ ভালো। if one contravariant and one covariant index of a tensor are set equal এবং তাদের যদি সাম করা হয় তাহলে নতুন একটা টেন্সর পাওয়া যাবে যার র্যাঙ্ক কিন্তু এক এক করে কমে যাবে দুদিক থেকেই। যেমন এইখানে দেখো উদাহরণ হিসাবে যেটা করেছে, যে ধরো এইখানে একটা 5 র্যাঙ্কের টেন্সর আছে, 5 মানে 3,2 র্যাঙ্কের এমপিআর কিউএস। ঠিক আছে, এখানে এমপিআর কিউএস সবগুলোই কিন্তু ভ্যারি করছে। এটা কিন্তু টোটাল এন 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 টু দি পাওয়ার 5 সংখ্যক কম্পোনেন্টকে ডিনোট করছে। ঠিক আছে, এটা একটা কিন্তু কম্পোনেন্ট নয়, এন টু দি পাওয়ার 5। এবার আর আর এস এই দুটোকে যদি ইকুয়াল করে নিই আর যদি সাম করে নিই তাহলে যেটা পাওয়া যাবে সেইটা আরেকটা 2,1 অর্ডারে 1 র্যাঙ্কের টেন্সর হয়ে যাবে। তারপরে 2 কমে যাবে র্যাঙ্ক, কিন্তু টোটালে 2 কমে যাবে। আবার যদি তুমি এর উপরে আবার এম আর পি কিউ সমান করতে পারো তাহলে তুমি 1 র্যাঙ্কের একটা টেন্সর পেয়ে যাবে। তাহলে এটা এটা তোমার কি হয়ে যাবে, কনভেরিয়েন্ট একটা টেন্সর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ইনার মাল্টিপ্লিকেশন। ইনার মাল্টিপ্লিকেশন আর কিছুই নয়, এই আউটার আর কন্ট্রাকশন দুটোকে একসঙ্গে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, প্রথমে আউটার করা হলো তারপরে ইনার করা হলো, তাহলে সেটাকে বলা হচ্ছে ইনার মাল্টিপ্লিকেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে কোসেন্ট ল। কোসেন্ট ল এটা খুব সুন্দর একটা স্যার জিনিস। স্যার ইনারটা আরেকবার বলুন স্যার। ইনারটা আছে দেখো, ইনার প্রথমে দুটো টেন্সর নিলাম এ বি। ঠিক আছে, এই দুটোকে মাল্টিপ্লাই করলাম, আউটার মাল্টিপ্লিকেশন, তাহলে এইটা পেলাম। ঠিক আছে, এবার এখানে ধরো এম আর এসটাকে সেম করে নিলাম, এম আর এসটাকে সেম করে নিয়ে তাহলে কি হয়ে যাবে, এটা একটা মানে এর উপর আবার কন্ট্রাকশন অ্যাপ্লাই করলাম, তাহলে কি হয়ে যাবে, তাহলে র্যাঙ্ক কমে যাবে। র্যাঙ্ক কমে গিয়ে ধরো অন্য কিছু একটা তুমি পেলে, তো সেইটা যে পেলে এই দুটো অপারেশন পরপর অ্যাপ্লাই করাকে একসঙ্গে বলা হচ্ছে ইনার মাল্টিপ্লিকেশন করা। বোঝা গেল? তার মানে উভয় পাশের র্যাঙ্কটা একই হবে? না, সেটা ডিপেন্ড করবে। দেখো এইখানে যোগ হলো তারপরে এক এক করে কমলো, যেমন এখানে টোটাল হচ্ছে তাই তো কত, স্যার? এখানে আগে না এর র্যাঙ্ক কত ছিল, মানে 2,1। মানে আপনি যেটা বলছিলেন স্যার এই হ্যাঁ বল, হ্যাঁ বলো বলো বলো, শুনতে পাইনি। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার আরেকবার বলছি কথাটা। হুম। বলছিলাম যেটা যেটা আউটার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হয়েছিল, যেটা সিটা যেটা এসছে হ্যাঁ পিএমআর পিআরএম আর নিচে কিউএস, তাহলে ওই এম আর এস যদি সমান হয়ে যাচ্ছে যখনই, তখনই হ্যাঁ, সেটা হয়ে যাচ্ছে ইনার মাল্টিপ্লিকেশন, তাই তো? কারেক্ট, হ্যাঁ। তাহলে তাহলে এ আর বির দুটোর ইন্ডিভিজুয়াল করে যদি ওদের যা র্যাঙ্ক হবে, সি এরও র্যাঙ্ক তাই হতে হবে, তাই তো? না, ওইরকম কথা তো নয়। কারণ না, আমি যদি এ আর বির ইন্ডিভিজুয়ালি দেখি, আলাদা আলাদা করে যদি দেখি, তাহলে তাহলে সি এর এর সঙ্গে র্যাঙ্ক কত একই হয়ে হচ্ছে, যাচ্ছে না? না এর র্যাঙ্ক কত হচ্ছে, এর থ্রি র্যাঙ্ক কমা হচ্ছে 2,1। 2,1 মানে 3, হ্যাঁ আর যোগ করি আর কি সেই হিসাবে মনে মনে। হ্যাঁ, বি এর হচ্ছে 2। বি এর হচ্ছে 2, এবার যদি যোগ করি বি তাহলে এর কত হয়ে হচ্ছে, যাবে, 5। ও আচ্ছা আচ্ছা এবার 2 আচ্ছা আচ্ছা। কমছে, আউটার হ্যাঁ হ্যাঁ ঠিক। এরপরে কন্ট্রাকশন করলে 2 কমছে একবারে। হুম হুম। হ্যাঁ তাহলে হ্যাঁ কি, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ না হিসাবটা পড়ছে না স্যার, আরেকবার বলুন, আরেকবার বলুন এটা ইনারটা। এই তো এ বি আছে, এই দুটোকে যোগ করলে কি হবে, মানে আউটার মাল্টিপ্লিকেশন করলে জাস্ট 5 র্যাঙ্কের একটা হয়ে যাবে, ওপরে 3 নিচে 2। বুঝতে পেরেছো? এইটার উপরে তুমি যদি কন্ট্রাকশন অ্যাপ্লাই করো, ধরো এম আর এস সমান করলো বা এম কিউ সমান করছো বা আর কিউ সমান করছো, কোনো একটা ভাবে এটাকে তুমি আউটার মোটামুটি 2 কন্ট্রাকশন করছো। একদম এই কন্ট্রাকশন 2 করলে কমে যেটা যাবে। পাবে, হ্যাঁ 2 কমে যাবে, তাহলে যেটা পাবে হুম সেইটাকে, এবার এই দুটো প্রসেসকে একসঙ্গে বলা হচ্ছে ইনার মাল্টিপ্লিকেশন। আচ্ছা স্যার, এইটা, উদাহরণটা যেটা বলছিলেন একটু বলুন, ইনার মাল্টিপ্লিকেশনের যে উদাহরণটা আছে এটা এটা একটু বলুন। এই তো উদাহরণ এটাই, আউটার মাল্টিপ্লিকেশন ফর করা হলো এক্সাম্পল। তারপরে আবার আহ, একটাকে সেম করে সাম নেওয়া হলো। যেমন এখানে দেখো না, বাই দ্য প্রসেস অফ আউটার মাল্টিপ্লিকেশন অফ টু টেন্সার্স ফলোড বাই এ কন্ট্রাকশন, মানে তারপরে আবার কন্ট্রাকশন করা হলো, উই অবটেন এ নিউ টেন্সর কল্ড ইনার প্রোডাক্ট।
of the given tensor. The process is called inner multiplication. For example, given the tensor দেখো a m p q এটা একটা টেন্সর, আর b r s t এটা আর একটা টেন্সর, দুটোকে এবার কি করা হলো, প্রথমে আউটার মাল্টিপ্লিকেশন করে হলো, এটা পাওয়া গেল। তো এইটা কি ধরনের টেন্সর, এর র্যাঙ্ক হবে 3,3, ঠিক তো? 3,3 হয়ে হ্যাঁ যাবে, স্যার, উপরে 2, একদম। উপরে 2 + 1 আর নিচে হচ্ছে 1 + 2, তাহলে 3,3। হুম, এইবার করা হুম, হলো, এইটা করার হুম। পর এবার ওপরের একটা ইন্ডেক্স আর নিচের একটা ইন্ডেক্সকে সমান করে সাম করে দেওয়া হলো। তাহলে কিউ আর আর এখানে সমান করা হলো, কিউ এটার কিউ নিল, এটার আর নিল, মানে ওপরে তুমি যে কোনো একটা নিতে পারো আর নিচের যে কোনো একটা নিতে পারো। এমপিআর এর মধ্যে যে কোনো একটা উপরে নাও, আর কিউএসটির মধ্যে যে কোনো নিচের একটা নাও, নিয়ে দুটোকে সমান করো, সমান করে এবার সাম করে দাও। সমান করে সাম করে দিলে যেটা পাবে, তুমি একটা নতুন টেন্সর পাবে, 2 র্যাঙ্ক কমে যাবে তখন, সেইটাকে বলা হচ্ছে ইনার হ্যাঁ, প্রোডাক্ট। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, 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 হুম, একদম বুঝতে পেরেছি। হ্যাঁ, এইবার এইটা ভালো করে বুঝো, এটা মজার জিনিস। কোসেন্ট ল, সাপোজ ইট ইজ নট নোন হোয়েদার এ কোয়ান্টিটি এক্স ইজ এ টেন্সর অর নট। কোনো একটা ধরো এ আছে, তার বিভিন্ন কম্পোনেন্টস আছে, কিন্তু কম্পোনেন্ট গুলো মিলে যে ওটা একটা টেন্সরের কম্পোনেন্ট, সেটা বুঝবে কি করে? ঠিক আছে, তো সেইটা বোঝার জন্য আমাদের যেটা করা উচিত, যে কোনো একটা নন টেন্সরের সঙ্গে যদি গুণ করি, আউটার মাল্টিপ্লিকেশন করি, অর ইনার ইনার প্রোডাক্ট করি, যদি করে যেটা পাবো সেটাও যদি টেন্সর হয়, তাহলে বুঝবো ওই যে ওই এক্সটাও টেন্সর। এখানে ইনারও করতে পারি, আউটারও করতে পারি। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার, একদম। হ্যাঁ, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি, যে ধরো a1 a2 ডট ডট an, এরকম n সংখ্যক কম্পোনেন্টস আছে। কিসের কম্পোনেন্ট আমি বলছি না, এটা কোনো এটা কোনো কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর না কোভেরিয়েন্ট ভেক্টর আমি জানি না কিছুই, বা আদৌ এটা টেন্সর কি না, মানে n সংখ্যক কম্পোনেন্ট হলেই যে সেটা একটা টেন্সর হবে তার তো কোনো মানে নেই, ঠিক না? ওর ট্রান্সফরমেশন রুল গুলো স্যাটিসফাই করলে তবেই তো আমি সেটাকে কন্ট্রাভেরিয়েন্ট বা কোভেরিয়েন্ট নাম দিতে পারবো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ, একদম। তো এইটা আমাকে চেক করতে গেলে হয় তুমি ট্রান্সফরমেশন রুল চেক করো ডাইরেক্টলি, অথবা ধরো আমি এইটার সঙ্গে এ আই এর সঙ্গে একটা বি ধরো টেন্সর আমি গুণ করছি। এখন আমি বি ধরনের টেন্সর কি গুণ করতে পারি, সেটা আমি নোন কিছু একটা নোন টেন্সর আমি গুণ করব, সেটা বিটা হচ্ছে ধরো একটা ধরো পিকিউ টেন্সর হলো, সেটা হচ্ছে তোমার 2,0 র্যাঙ্কের টেন্সর। এটা গুণ করে যেটা পেলাম, সেইটা ধরো যে 3 র্যাঙ্কের একটা হচ্ছে সিপিকিউ, মানে এটা হচ্ছে 3,0 র্যাঙ্কের ধরো একটা, মানে এটা আউটার মাল্টিপ্লিকেশন করে দেখছি যে 3,0 র্যাঙ্কের টেন্সর হচ্ছে, মানে এটা আমি জানি না যে টেন্সর কি টেন্সর না, বিটা জানি টেন্সর, আর গুণ করার পর যাচ্ছে এটাও একটা টেন্সর, তাহলে ডেফিনেটলি এটাকে একটা 1,0 র্যাঙ্কের টেন্সর হতেই হবে, কারণ 2,0 তার সঙ্গে আমি কিছু একটা গুণ করেছি বলে আমি পেয়েছি কি 3,0 পেয়েছি, তার মানে নিশ্চয়ই 1,0 যদি আমি যোগ গুণ করতাম তবেই তো আমি 3,0 পেতাম, তার মানে ডেফিনেটলি এটা একটা কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর বোঝাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে কোসেন্ট ল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি একদম। হ্যাঁ, তো এটাই হচ্ছে এখানে, যেমন তুমি কন্ট্রাভেরিয়েন্ট করতে পারো, এই সরি আউটার মাল্টিপ্লিকেশন করতে পারো, ইনার মাল্টিপ্লিকেশনও করতে পারো কোসেন্ট লাইন। আচ্ছা, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স তো আর কিছুই নয়, তোমরা জানো যে এআই যে মিলে কম্পোনেন্ট গুলো মিলে একটা যে ম্যাট্রিক্স তৈরি করে, সেটাই এখানে বলছে। আর এগুলো হচ্ছে ভেক্টর। এখানে ভেক্টর মানে এখন দু ধরনের ভেক্টর আমরা জানি, কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্ট, যে কোনো একটা হতে পারে এখানে।
আচ্ছা, ম্যাট্রিক্স অ্যালজেব্রা এগুলো আমরা জানি, এগুলো আর কি বলবো, যা যা জানো তাই। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা জানি, ডিটারমিনেন্টও জানি, ইনভার্সও জানি। এবার হচ্ছে লাইন এলিমেন্ট। স্যার স্যার হ্যাঁ বলো। আমি যে টেনসর তো আমরা আগেও পড়ছি বা এখনো পড়ছি, কিন্তু হ্যাঁ, মানে টেনসরের বাস্তব ব্যবহারটা কোন জায়গায় বা কোথা, দেখো ভেক্টরেরই টেনসারের কি? হ্যাঁ বুঝতে পারছি তোমার জিনিস, তোমার কোশ্চেন আমি বুঝতে পেরেছি। টেনসারের বাস্তব ব্যবহার যেমন হচ্ছে, ভেক্টরটা হচ্ছে টেনসারের একদম বেসিক একটা জিনিস, ভেক্টর, ঠিক আছে। আর এর ম্যাট্রিক্স গুলোও এক ধরনের টেনসার, ঠিক আছে। ম্যাট্রিক্স হলো যেমন ধরো উম, দুই দুই র্যাঙ্কের টেনসার, ম্যাট্রিক্স গুলোকে আমরা টেনসার বলতে পারি। এই যে ডিটারমিন্যান্ট একটা ফাংশন করি আমরা, সেটাও এক ধরনের টেনসারের এক্সাম্পল। আর বাকি হচ্ছে অ্যাপ্লিকেশন, যদি তুমি দেখো সেটা হচ্ছে ফিজিক্সে এর খুব বড় রকমের অ্যাপ্লিকেশন আছে, বা ডিফারেন্সিয়াল জিওমেট্রি যেটা আমরা পড়ছি সেখানে আছে। তো এইভাবে এক্সাম্পল দেখানো খুব ডিফিকাল্ট, মানে বোধগম্য এক্সাম দেখানো খুব ডিফিকাল্ট। ঠিক আছে, আমরা এটা শেষ করি, তারপরে হয় না হয় বোঝার চেষ্টা করবো যে আদৌ কি জিনিস, ঠিক কি না। এটা পুরো হ্যাঁ এটা ঠিক শেষ আছে। করি পেপারটা, তারপর না হয় বোঝা যাবে। আচ্ছা, দ্য ডিফারেন্সিয়াল অফ আর্ক লেংথ, ডিএস যেটা আমরা করি, হ্যাঁ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে যে জিনিসগুলো আমরা করি, তো জেনারেলি আমরা এইভাবে লিখি না, ডিএস স্কোয়ার। এইটা তো হয় আমাদের অর্থোগোনাল সিস্টেমে এই ধরনের হয়, কিন্তু যদি অর্থোগোনাল সিস্টেম না হয় তাহলে এর সঙ্গে কিছু কনস্ট্যান্ট বা কিছু গুণ থাকে। এই এর সঙ্গে এখানে গুণ থাকে, এখানে গুণ থাকে, এখানে গুণ থাকে, ওগুলোকে ধরো জিপিকিউ নাম আছে, ঠিক আছে। এইভাবে এটা যোগ করা হয়। এটা হচ্ছে যে কোনো আরবিটারি কোঅর্ডিনেট সিস্টেমে এই ধরনের হয়। তোমরা অন্য কোঅর্ডিনেট সিস্টেম দেখলেই পাবে, যেমন এখানে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস প্রবলেম নাম্বার 7.717 তুমি যদি দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে যে ওখানে ডিএস স্কোয়ারের মানেটা কিন্তু এরকম হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা লেন্থটাকে, ডিএসটাকে জেনারেলাইজ করি, হ্যাঁ, মানে যাতে এন ডাইমেনশনাল স্পেসে যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে আমরা একটা লাইন এলিমেন্ট বলতে পারি, এই ডিএস স্কোয়ার ডিফাইন্ড বাই এইভাবে, তখন আমরা তাকে লাইন এলিমেন্ট বলবো। যদি এই জি, হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। ডি এক্স স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার এটার মানেটা কি, আমি এটা বুঝতে পারছি না। ডি এস স্কোয়ার এই জিনিসটা মানে জায়গাটা বুঝতে পারছি না, এই জায়গাটা একটু বলুন। উম, প্রথমে প্রথমে ওই প্রথমটা প্রথম হ্যাঁ, লাইনটা। এইটা এইটা অ্যাকচুয়ালি আমরা কি করি, ডিএক্স এর মানে বোঝো তো। হ্যাঁ, ডিএক্স মানে উম, ওই সাইন অফ ইন্টিগ্রেশন যেটা আমরা বুঝি। হ্যাঁ, এবার ডাবল ডাবল ইন্টিগ্রেশনে আমরা কি করি, ডিএক্স ডিওয়াই লিখি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একদম। ডিএক্স ডিওয়াইটা মানে কি বোঝাচ্ছে, মানে ডবল ইন্টিগ্রেশনের দুটো অপারেটর। হ্যাঁ ওই ওই জিনিসটাই এটা। ও আচ্ছা আচ্ছা, মানে ডিএক্স বুঝতে স্কোয়ার মানে হচ্ছে ডিএক্স ইন্টু ডিএক্স। একদম ডিএক্স ইন্টু ডিএক্স। হ্যাঁ, সেই জন্য এখানে দেখো প্রোডাক্ট করা হয়েছে, যদি দুটো সেম হয়ে যায় তাহলে স্কোয়ার হয়ে যাবে। এটা ডি অফ এক্স স্কোয়ার কিন্তু নয়, এটা হচ্ছে ডিএক্স ইন্টু ডিএক্স, ঠিক তেমনি এটা হচ্ছে ডিএস ইন্টু ডিএস। তাহলে বোঝা গেল। হ্যাঁ স্যার, বুঝা গেছে হুম একদম। হুম। তো এই হচ্ছে, তাহলে এইটাকে আমরা বলছি মেট্রিক। মানে এইটা যদি জানা থাকে তাহলে আমরা কি করতে, ইন্টিগ্রেশন করে আমরা লেন্থ বের করতে পারবো, ঠিক আছে। তো সামেশন কনভেনশনটা যদি আমরা ইউজ করি তাহলে জাস্ট সিম্পলি এইভাবে লিখবো, এখানে পিপি যখন সেম হয়ে যাচ্ছে তার মানে এখানে সামেশন নেওয়া আছে কিউ কিউ, ঠিক আছে। এই যে দেখো, এইটাকে শর্টকাটে আমরা লিখছি ডিএক্স বার কে, আর এখানে ডিএক্স বার কে, মানে দুটো পরপর লেখা আছে, মানে কি এখানে সাম নিতে হবে, সো এটা হচ্ছে সামেশন কনভেনশনে লেখা হয়েছে। দেন দ্য স্পেস ইজ কল্ড এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস। তাহলে ইউক্লিডিয়ান
ইউক্লিডিয়ান কাকে বলা হচ্ছে, যদি আমাদের ইন দ্য স্পেশাল কেস হোয়ার দেয়ার এক্সিস্ট এ ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস ফ্রম দিস সো দ্যাট দ্য ট্রান্সফর্ম, মানে এই কোন একটা কোঅর্ডিনেট সিস্টেমে যদি তোমার এই ডিএসটাকে এইভাবে লেখা যায়, তখন সেটাকে আমরা ইউক্লিডিয়ান স্পেস বলছি। এটা হচ্ছে মেন কথা। কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে যদি এই ফর্মে লেখা যায়, তাহলে সেটাকে আমরা বলছি ইউক্লিডিয়ান স্পেস। ইন দ্য জেনারেল কেস হাউএভার দ্য স্পেস ইজ কল্ড রিমানিয়ান। তাহলে যে কোনো রকমের মানে তোমার জাস্ট এই মেট্রিকটা থাকলে হলো, তখন সেটাকে আমরা বলছি রিমানিয়ান স্পেস। মানে রিমানিয়ান স্পেস মানেই হচ্ছে যে একটা মেট্রিক এরকম আছে, মানে এরকম জিপি কিউ পাওয়া যাবে সাজ দ্যাট এইটা একটা মেট্রিক ফর্ম করছে। হ্যাঁ, তো দ্য কোয়ান্টিটিজ জিপি কিউ আর দ্য কম্পোনেন্টস অফ এ কোভেরিয়েন্ট টেন্সর। তাহলে এই যে জিপি কিউটা দেখো নিচে যেহেতু সাবস্ক্রিপ্ট কিউ লেখা আছে, তার মানে বুঝতে হবে যে এই জিপি কিউ গুলো একটা 0,2 র্যাঙ্কের টেন্সর ফর্ম করছে। তার মানে কোভেরিয়েন্ট দুটোই করছে, কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2। ঠিক আছে, আর এর কিছু প্রপার্টি থাকবে, মানে যে কোনো জিপি কিউকে আমরা বলবো না, তাহলে ওর কিছু একটা প্রপার্টি থাকবে। যেমন ধরো সিমেট্রিক প্রপার্টি হয়, এখানে বোধহয় ওটা আলোচনা করেছে কিনা, আচ্ছা আচ্ছা পরে দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার এই জিপি কিউ থাকলে তাদেরকে দিয়ে আমরা আরেকটা নতুন নতুন টেন্সর তৈরি করতে পারবো। মানে এটা তো কোভেরিয়েন্ট, এই কোভেরিয়েন্টটাকে কাজে লাগিয়ে আমরা কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর বের করতে পারবো। এখানে জিটা হচ্ছে তাদের ডিটারমিনেন্ট। এই যে জিপি কিউ গুলোকে তুমি যদি ম্যাট্রিক্স আকারে লিখো, আর লিখে যে ডিটারমিনেন্টটা পাবে সেটাকে নাম দেওয়া হচ্ছে জি। ঠিক আছে, তাহলে জি যদি ডিটারমিনেন্ট হয়, আর তাহলে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে কি থাকে, কোফ্যাক্টর থাকে। কোফ্যাক্টরকে তুমি যদি ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করে দাও, তাহলে যেটা পাও সেটা হচ্ছে তোমার ইনভার্স ম্যাট্রিক্সটার যে কম্পোনেন্ট গুলো তুমি পাবে, তাই না? তো সেইগুলোকে বলা হচ্ছে তোমার আরেকবার ইনভার্সের কথাটা যেটা বললেন। আচ্ছা, হ্যাঁ, স্যার ইনভার্স, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টের মতো তো। কারেক্ট কারেক্ট, অ্যাডজয়েন্ট, হ্যাঁ, ওই অ্যাডজয়েন্টের এটাই তো অ্যাডজয়েন্টের এলিমেন্ট না, কোফ্যাক্টর, তাই হয় না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। ম্যাট্রিক্সের করছি তো আমরা, হ্যাঁ, ডিটারমিনেন্টের নয় তো, ম্যাট্রিক্সেরই তো করছি। এই তাহলে জিপি কিউটা যে ম্যাট্রিক্স তৈরি করছে, মানে G11 G12 G13 এই করে করে যে ম্যাট্রিক্সটা তুমি পেলে, হুম, সেই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টের তুমি নিচ্ছ কোফ্যাক্টর। স্যার আরেকটা ছিল কোভেরিয়েন্ট, এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্টের, তাই তো স্যার? হ্যাঁ, মানে এইটা ছিল তোমার কোভেরিয়েন্ট, জিপি কিউটা হচ্ছে কোভেরিয়েন্ট। এই হুম কোভেরিয়েন্টটাকে কাজে লাগিয়ে আমরা একটা নতুন কন্ট্রাভেরিয়েন্ট ডিফাইন করছি। সেটাই বুঝতে পারছো? হুম হুম হুম, বুঝতে পেরেছি। তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা করে তুমি কোফ্যাক্টর নিয়ে সেটাকে যদি ডিটারমিনেন্টে ডিভাইড করো, তাহলে কি পাবে? ইনভার্সের এলিমেন্ট গুলো পাবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো সেইটা, সেই ইনভার্সের এলিমেন্ট গুলোকে বলা হচ্ছে তোমার জি আপার পিকিউ। তার মানে দেন জিপিকিউ ইজ এ সিমেট্রিক কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2। মানে এই স্মল জিপিটা তোমার সিমেট্রিক। হ্যাঁ, তাহলে এটা সিমেট্রিক। হচ্ছে সিমেট্রিক কোভেরিয়েন্ট ছিল। তাহলে সেইটাকে যখন আমরা করছি, সেটাকে যখনই আমরা মানে ইনভার্স নিচ্ছি, নিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট। আর এইভাবে পাওয়াটাকে বলে, এই যে এইভাবে যে পেলাম, সেই কনসেপ্টটাকে বলা হচ্ছে কনজুগেট অর রেসিপ্রোকাল টেন্সর অফ জিপিকিউ। ইট ক্যান বি শোন দ্যাট, এবার দেখো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তুমি যদি দেখো, যদি একটা ম্যাট্রিক্সের সঙ্গে তার ইনভার্স গুণ করো, তাহলে কি পাও? আইডেন্টিটি পাও, তাই না? তো সেই কনসেপ্ট এইটা দেয়, এটাই তো দেয়। নিশ্চয়ই এটা বুঝতে পারছো? একদম বুঝতে পেরেছি। হ্যাঁ, আহ, যেমন আমরা আমাদের ধরো জি
পি কিউ যেটা আছে সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো ধরো G11, G12, G13, এই সরি 21, G22, এটা হচ্ছে R2 তে এরকম থাকবে। তাহলে এর যে ইনভার্স থাকবে, তাহলে কিভাবে সেটা আমরা লিখবো ইনভার্সটাকে? প্রথমে এরকম হবে 1/G, মানে ডিটারমিনেন্ট দিয়ে আমি ডিভাইড করে দিলাম। হ্যাঁ, তারপরে এইটার কনজুগেট, তাহলে কি হবে G22, তারপরে হবে এইটারটা এখানে লিখতে হয় মাইনাস G21, এখানে হবে মাইনাস G12, আর এখানে হয়ে যাবে G11। এই হচ্ছে আমাদের ইনভার্স, ঠিক আছে? তাহলে এখানে বুঝতে হবে যে জি আপার 11 যেটা হবে সেটা হচ্ছে এই ইনভার্সের প্রথম এলিমেন্টটা, দ্যাট ইজ G22/G। বোঝা গেল? আর G12 যেটা হবে সেটা হচ্ছে, এইখানে আমি একটা জিনিস মানে দেখতে পাচ্ছি, যেটা তোমার এখানে কোফ্যাক্টর নেওয়ার পর সেটাকে এটা চেঞ্জ করতে হতো, তো ওই চেঞ্জেসটা আমি এখানে লক্ষ্য করতে পারছি না। পি কিউ হলে এখানে কিউপি হতো অ্যাকচুয়ালি আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা হয়, তো ওইটা এখানে দেখতে পাচ্ছি না। তো ডাইরেক্টলি আমরা লিখি, মানে ওটা ভেরিফাই করতে হবে একটু, এখানে চেঞ্জেসটা আসবে কি আসবে না। এটা একটু আমি জাস্ট একটু দেখে নিই, দাঁড়াও, গুগলে দেখে নিই কি বলছে গুগল। এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড টেন্সর, অ্যাসোসিয়েটেড কি বলছে, দাঁড়াও, এখানে দেখে খুব অতটা আরো থাক, পরে আমি ওটা কনফার্ম করবো এখানে চেঞ্জেসটা আছে কি নেই, সেটা আমি পরে কনফার্ম করছি। আপাতত আমি ধরে নিচ্ছি চেঞ্জেস নেই, বই যেমন আছে তেমন যদি ডিফাইন করি, তাহলে অ্যাকচুয়ালি আমার জি আপার 12 যেটা হবে সেটা কিন্তু এইটা হবে, ঠিক আছে? তার মানে এটা হবে মাইনাস জি, হ্যাঁ, 21 ডিভাইডেড বাই জি। বোঝা গেল? আর G21 যেটা হবে সেটা হবে মাইনাস G12/G, আর G11 G22টা হবে, হ্যাঁ এটাই হবে G11/। বোঝা গেল? তো এইভাবে আমরা কিন্তু এটা করতে পারছি, মানে G11 এর কোফ্যাক্টরকে সেটা G22, G12 এর কোফ্যাক্টরটাকে সেটা নিশ্চয়ই এইটা G21, সেইটাই হচ্ছে, মানে মাইনাস সাইন থাকবে। G12 এর কোফ্যাক্টর এটা, তো সেই হিসাবে আমরা করছি। নিশ্চয় বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জিনিসটা এবার কি ভেরিফাই করা যাচ্ছে? এটাকে যদি আমরা ভেরিফাই করি, জিপি কিউ ইন্টু জি আর কিউ, জিপি কিউ ইন্টু জি আর কিউ, সর্দি লেগেছে মনে হয়, তাহলে জি পি কিউ ইন্টু জি আর কিউ। আচ্ছা, তার মানে এখানে কিউ কিউ সেম, তো তার মানে সাম, তার মানে এখানে ধরো পি এর কিউ, পি আর আর এর ভ্যালু তুমি যে কোনো একটা পার্টিকুলার নিয়ে নাও, ধরো আমি 1 1 নিয়ে নিচ্ছি, তাহলে জি, তার মানে G1 আর কিউ, এখানে নিয়ে নিচ্ছি G1 কিউ, 1 না 2 নিয়ে নিচ্ছি ধরো, তার মানে এটা কি, এটা বেসিক্যালি সাম। এটাকে যদি আমি সাম করি তার মানে এটা হয়ে যাবে G11 G21 প্লাস
G12 G22 প্লাস, হ্যাঁ এইটাই তো হবে, এইটুকুই হবে, ঠিক আছে। তার মানে এইভাবে ব্যাপারটা যদি আমি ভাবি, G11 G12 G21 G22, আর এখানে যদি আমি লিখি ছোটগুলো তাহলে এই জিনিসটা আমি কিভাবে পাচ্ছি দেখো, G11 এর সঙ্গে G21, G11 এর সঙ্গে G21 গুণ হয়েছে, এইটার সঙ্গে এইটা গুণ হলো, তারপরে এইটার সঙ্গে এইটা গুণ হলো, মানে এইটার সঙ্গে এইটা গুণ হলো, এইভাবে ডিরেক্ট গুণ হচ্ছে। কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা এইভাবে গুণ করি, তাই তো? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো স্যার রো বাই কলাম আকারে হয়। হ্যাঁ, এটা রো বাই কলামে হচ্ছে না, তার কারণ ওই যে এটা ইনভার্স, এটা ট্রান্সপোজিশনটা নেওয়া হয়নি যেহেতু। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক। তো এটাকে যদি আমি ট্রান্সপোজিশন করে লিখতাম তাহলে ইনভার্সটা পাওয়া যেত। তাহলে এইভাবে যদি লিখতাম, তাহলে এটার উল্টোটা যদি করে দিতাম, এটাকে যদি আগে লিখতাম G12 G21 G22, এখানে G11 G21 G12, সরি উপরে হবে, সব উপরে হবে, হ্যাঁ। তাহলে যেটা হতো যে সেকেন্ড এইটার সঙ্গে এটা গুণ হতো, এটার সঙ্গে এটা গুণ হতো, তাহলে আমরা কি সেম জিনিসটা পাচ্ছি দেখো, G11 প্লাস G22 G12, হ্যাঁ দেখো ম্যাচ করে যাচ্ছে, এই জিনিসটা ম্যাচ করে গেছে। ও এটা এটা নিচে হতো, নিচে হতো এটা, হ্যাঁ দেখো ম্যাচ করে গেছে, তার মানে ঠিকই আছে। ওখানে কিন্তু ওই এটা নেওয়া হচ্ছে না, কি বলে ওটা, ট্রান্সপোজিশনটা নেওয়া হচ্ছে না। আমরা ইনভার্সের ক্ষেত্রে ট্রান্সপোজিশন নিই, তো সেই ট্রান্সপোজিশনটা নেওয়া হচ্ছে না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, স্যার ওইটা বলুন না, ডেল্টা পিআর কি করে হচ্ছে ওইটা আমাকে কোনটা কোনটা? যেটা ওই পেজটা দেখান আগের পেজটা। আচ্ছা আচ্ছা, না এটা না, তার আগেরটা স্যার, যেটা, হ্যাঁ এটা হ্যাঁ এইটা তো, ডেল্টা পিআরটা, এটা বলুন হ্যাঁ তো হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটাই আমি বলে দিচ্ছি। দেখো যেহেতু ওটা ইনভার্সের ট্রান্সপোজিশন, তাহলে দেখো এই যে জি পি কিউ যেটা পাচ্ছি আমরা অ্যাজ এ ম্যাট্রিক্স হিসাবে, তার ট্রান্সপোজিশন ইজ বেসিক্যালি জি পি কিউ এর ইনভার্স। ডু ইউ এগ্রি? এটা না স্যার, কিন্তু এটা আরেকবার বলুন, বুঝতে পারলাম না কি করে হলো স্যার এটা। এটা 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 বুঝতে পারলে না? আমি যদি A11 A12 A21 A22 এটা যদি একটা ম্যাট্রিক্স নিই, এর ইনভার্স কিভাবে বের করি? আমি ধরো আরেকটা কম্পোনেন্ট লিখি, আরেকটা কম্পোনেন্ট লিখি, এটা ধরো 1 3 2 3 3 1 3 2 3 3 হলো। তাহলে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে ডিফাইন করা হয়? মনে আছে? স্যার আরেকবার বলুন যেটা বলছিলেন, ফোন এসে গেছিল। অ্যাডজয়েন্ট কিভাবে বের করা হয়? তো এইটার আমরা কোফ্যাক্টর নিই তো নাকি? কোফ্যাক্টর নেই একদম। সেটাকে আমি কি নাম দিই? এ
1 1। হুম ওকে, এ হুম 1 2 এর অ্যাডজয়েন্টটাকে আমরা কোথায় লিখি? A1 2 এর জন্য A2 1 হবে। এ 2 1 হয়ে যায়, তাই তো? তো সেটা আমরা হুম এখানে লিখি তো নাকি? হুম হ্যাঁ হ্যাঁ মানে এখানে দেখো ইনভার্স, মানে ট্রান্সপোজিশন করেই লিখছি আমি। কথাটা বুঝতে পেরেছো তো? হুম 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 এই হুম জিনিসটা হুম এখানে ট্রান্সপোজিশন করে লিখছি না, এখানে সরাসরি লিখছি। তাহলে আমি যদি আচ্ছা ট্রান্সপোজিশন করে লিখতাম তাহলে যেটা পেতাম সেটাই তো ইনভার্সটা হতো। ইয়েস অর নো? হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে এইটাই হচ্ছে মানে, বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার। তাহলে কি হবে, এটা যদি ইনভার্স হয় তাহলে মাল্টিপ্লিকেশন করলে 0 পাবো আমরা, এই ওয়ান আইডেন্টিটি পাবো। আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, রাইট। হ্যাঁ, তো আমি যদি এখানে এটা করি যে এই ম্যাট্রিক্সটা যদি আমি বাঁ দিকে রাখি, মানে এ ম্যাট্রিক্স, তারপরে এখানে জি পি কিউ ইনটু জি পি কিউ তার ট্রান্সপোজিশন, এটা কি হবে? আইডেন্টিটি হবে, ঠিক তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এইটাকে যদি এবার আমি ভেঙে লিখি, ভেঙে লিখলে কি হবে? এটা এটা হয়ে যাবে G11, G12, G13, G21, G22, G23, এটা হয়ে যাবে G31, 32, G33 হলো। হুম হুম আর এটার ট্রান্সপোজিশন করে লিখতে হবে, তার মানে এটা হয়ে যাবে এরকম G11, G21, বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা? 3 1। হ্যাঁ 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 এখানে হয়ে যাবে 3 1, 3 এখানে 1 হয়ে যাবে 2 না 1 2, 2 1 2 এটা 1 1 স্যার। 2 হয়ে যাবে, ওটা 1 2 হবে, ওপরেরটা 1 2 হবে স্যার। এটা 2 1 ওপরেরটা হয়েছে 1 2, এটা 2 1 হবে। না, হ্যাঁ, যেটা 2 1 হয়ে ইনভার্স ট্রান্সপোজিশন করে ও লিখছি সরি যে, সরি, ইনভার্স করছে, ওহো সরি। হ্যাঁ 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 ট্রান্সপোজিশন ঠিক করে ঠিক। লিখছি, সেই জন্যই তো। ওহো ট্রান্সফার। হ্যাঁ এটা হয়ে যাবে ঠিক 1 ঠিক। 3, এটা হয়ে যাবে 2 2, এটা হয়ে যাবে, কলামগুলো রয়ে চলে যাবে। হ্যাঁ 2 3, এটা হয়ে যাবে 3 3। বোঝা গেল? এইটা হয়ে যাবে আমার আইডেন্টিটি, মানে 1 0 0 0 1 0 0 0 1। বোঝা গেল? ঠিক আছে। এইবার তুমি নর্মাল মাল্টিপ্লিকেশন করো, তাহলে এইটার সঙ্গে যদি আমি এইটাকে গুণ করি, এটার সঙ্গে এটাকে গুণ করি, তাহলে কি পাবো? তাহলে এইটাকে আমি পাবো এরকম, যে দেখো জি এখানে প্রত্যেকটাই 1 আছে, তার মানে এখানে আমি 1 লিখবো, আর এখানে যেটা ভ্যারি করছে সেটাকে আমি ধরো কিউ লিখলাম। আর এইখানে তাহলে কি ভ্যারি করছে দেখো, ফার্স্টেরটা সেম থাকছে, তার মানে G1, আর পরেরটাকে আমি লিখলাম কিউ। তাহলে এই যে এখানে দেখো 1 1টা ম্যাচ যখন করলো তখন ভ্যালুটা কত হয়ে গেল? 1 হলো। এবার ধরো আমি এই কম্পোনেন্টটা করছি, তাহলে আমি কি করবো? এইটার সঙ্গে গুণ করবো এইটাকে, তাহলে আমার কি হচ্ছে? G2Q, G1Q, এইটার ভ্যালু 0 পাচ্ছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো 0 আছে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, যে যদি এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট যদি সেম হয় তাহলে ভ্যালুটা কত হবে? 1 হবে, আর যদি ডিফারেন্ট হয় তাহলে 0 হবে। 0 তাহলে এখানে রাইট। আমি পাচ্ছি GPQ, আর এদিকে হচ্ছে GRQ, এর ভ্যালুটা হচ্ছে ডেল্টা PQ, PR, ইয়ার ইয়ার। বা এটাকে এইভাবে লেখা উচিত ছিল পি, আর এখানে উপরে আর, মানে পিটা নিচে আছে তো নিচে রাখছি, আরটা উপরে হুম আছে তো উপরে। তার মানে যখন আর আর পি ঠিক। সমান তখন 1, আদারওয়াইজ 0। দেখো এই হুম, জিনিসটা এখানে লেখা আছে কি নেই? আচ্ছা, পিকিউটা আগে দেওয়া আছে, সেটা কোনো সমস্যা নয়। এটা উপর। ঠিক আছে। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ, এই হলো গল্প। তো এইভাবে আমরা কি করতে পারি, আহ মানে কন্ট্রাভেরিয়েন্টকে কোভেরিয়েন্ট বানাতে পারি, কোভেরিয়েন্টকে কন্ট্রাভেরিয়েন্ট বানাতে পারি। ঠিক আছে?
তো এইটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, অ্যাসোসিয়েটেড এটা হচ্ছে কনজুগেট বা রেসিপ্রোকাল টেন্সর হলো। এবার অ্যাসোসিয়েটেড টেন্সর হচ্ছে ওই একই জিনিস, জিটাকে ইনভলভ করতে হবে। তাহলে ধরো এইখানে আমাদের কি আছে, এ আর কিউ, এটা হচ্ছে তোমার কোভেরিয়েন্ট ভেক্টর, তাই তো? কোভেরিয়েন্ট টেন্সর, ভেক্টর বলে দিচ্ছি বারবার, এটা হচ্ছে টেন্সর, কোভেরিয়েন্ট টেন্সর। তো এইটাকে আমি ধরো মানে উপরে নিতে চাই, এই ইন্ডেক্সটাকে ওপরে নিয়ে যেতে চাই, ঠিক আছে? এই আরটাকে যদি আমি ওপরে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে এই কনজুগেট কনজুগেট টেন্সর দিয়ে গুণ করতে হবে, মানে এই জি পি কিউ দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি গুণ করি, তাহলে এই আর 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 তো এটা তো ভ্যানিশ হয়ে যাবে, ওপরে তখন পি হয়ে যাবে, নিচে কিউ হয়ে যাবে। তাহলে মানে এই পিটাকে, এটাকে বলা হচ্ছে এই ইন্ডেক্সটাকে ওপরে নিয়ে গেলাম, মানে এটা হচ্ছে রেইজিং ইন্ডেক্স, রেইজ করা হলো, মানে নিচে ছিল এটাকে উপরে নিয়ে গেলাম। তাহলে উপরে নিয়ে যাওয়ার জন্য আমাকে এগুলো দিয়ে গুণ করতে হবে। আমি যদি নিচে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে এইটা দিয়ে গুণ করতে, আমি এটাকে নিচে নামাতে পারবো। তাহলে এই জি দিয়ে গুণ করে আমি উপরে নিয়ে যেতে পারবো, আবার নিচে নামাতে পারবো। এই হচ্ছে টেকনিক। আমি যদি দুটোকে উপরে নিয়ে যেতে চাই একসঙ্গে, এই যে যেমন এখানে নিচে আর এস, দুটোকে যদি আমি উপরে নিয়ে যাই, তাহলে দুটো এরকম জি দিয়ে গুণ করতে হবে। কথাটা বোঝা গেল? আর জি গুলো সিমেট্রিক, তো এখানে কোনো ম্যাটার করে না যে আর পি লিখবে না পি আর লিখবে, ওটা ম্যাটার করবে না, কারণ জিটা হচ্ছে সিমেট্রিক। বলে বুঝতে তার মানে পেরেছো? স্যার অ্যাসোসিয়েট টেন্স ক্ষেত্রে হ্যাঁ সিমেট্রিক হতে হবে, তাই তো? হ্যাঁ, ওই জিটা, এটা জি দিয়েই সবসময় করা হবে। আচ্ছা। আর জিটা হচ্ছে আমাদের স্পেশাল টেন্সর। যখনই জি এর এক্সিস্টেন্স দেওয়া থাকবে, তখন সেটাকে আমরা বলছি রিমানিয়ান, রিমানিয়ান স্পেস, তাই তো? রিমানিয়ান স্পেস। হ্যাঁ, তার মানে রিমানিয়ান স্পেস মানে ওই রকম একটা জি এর এক্সিস্টেন্স দেওয়া আছে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। ওই অ্যাসোসিয়েটিভ টেন্সরের থার্ড এক্সাম্পল এ টু দি এ পি আর এস, আর এস এর আগে ডটটা বলতে কি বোঝাচ্ছে? মানে ওখানে কিছু থার্ড, একটা ছিল, ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ওপরে নিয়ে যাওয়া হয়েছে। ওটা কি ডটটা দিলেও চলবে না দিলেও চলবে? দেখো ডটটার মানে হচ্ছে যে কোথা থেকে নিয়ে যাওয়া হয়েছে, বুঝতে পেরেছো? এই যে দেখো, আরো স্যার এই প্রথমটাতে সিঙ্গেল ডট, পরেরটাতে ডবল ডট, হ্যাঁ মানে ওখানে মানে ওই ওই দুটোকেই যেহেতু নিয়ে যাওয়া হয়েছে, এখানে নিচে দেওয়া দুটো ডট দেওয়া উচিত ছিল, এটা দেয়নি। যেমন এখানে দেখো না, গিভেন এ টেন্সর উই ক্যান ডিরাইভ আদার টেন্সর বাই রেইজিং অর লোয়ারিং ইন্ডিসেস। ফর এক্সাম্পল, গিভেন দ্য টেন্সর এ পি কিউ বাই রেইজিং দ্য ইন্ডেক্স পি, মানে পিটাকে যদি উপরে নিয়ে যেতে চাই, উই অবটেন দ্য টেন্সর এ পি, আর নিচে হচ্ছে ডট কিউ। এই ডটটা হচ্ছে কি পি এর আগের পজিশনটা বোঝাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ। the dot indicating the original position of the moved index। বোঝা গেল? ঠিক আছে। তাহলে যদি আমি দুটোকেই সরাই, তাহলে এখন দুটো ডট দিতে হবে। এখানে আমার দুটো ডট হতো, কিন্তু এখানে টাইপিং মিস্টেকের জন্য বোধহয় দেয়নি, এরা দিতে ভুলে গেছে। মানে স্যার জটা সরাবো, টটা ডট দিতে হবে। যে যে পজিশনে সরাচ্ছ সেইগুলো, সেই পজিশনে ডটটা দিতে হবে। প্রথম ধরুন ক্ষেত্রে তো স্যার সরাচ্ছি, মানে একটা ডট দিতে হবে। হ্যাঁ, মানে ধরুন 1 নম্বর পজিশনটা আমি সরাচ্ছি, মানে একটি ডট দিতে হবে। একটি না, 1 নম্বর পজিশনে একটি ডট দিতে হবে। ও ঠিক আছে। যে পজিশন থেকে সরছে সেই পজিশনে ডটটা দিতে হবে। এখানে যেমন ফার্স্ট পজিশন থেকে সরেছে, এখানে যেমন দেখো, তো যেখান থেকে সরবে সেখানে তোমাকে ডটটা দিতে হবে। এই হচ্ছে মেন গল্প। আর এখানে ডট দেওয়ার তো কোনো আমি কারণ দেখতে পাচ্ছি না। নো কনফিউশন ক্যান অ্যারাইজ, এখানে দেখো, এখানে হোয়েন নো কনফিউশন ক্যান অ্যারাইজ উই শ্যাল অফটেন ওমিট দ্য ডটস। ডট দেওয়ার দরকার নেই, যদি আমি জানতে পারি যে আমার কোথা থেকে নিয়ে গেছি, তাহলে ডট দেওয়ার দরকার নেই।
These derived tensors can be obtained by forming inner products of the given tensor with the metric tensor. Inner product মানেই বুঝবে যে কোনো একটা ইন্ডেক্সকে সেম করে সাম করা হচ্ছে, এখানে তাই করা হচ্ছে। এই যে জি আর এ এদের মধ্যে আর আর কে সেম করে আমি সাম করা হচ্ছে, তার মানে বুঝতে পারছো জি আর এ এর কি করা হচ্ছে, ইনার মাল্টিপ্লিকেশন করা হচ্ছে, তাই না? জাস্ট গুণ করে দেওয়া মানে আউটার, তার সঙ্গে সেম করা মানে ইনার। আউটারের পরে কন্ট্রাকশন অ্যাপ্লাই করা হলো, বোঝা গেল? তাহলে দিস বিকাম ক্লিয়ার ইফ উই ইন্টারপ্রেট মাল্টিপ্লিকেশন বাই জি আর পি অ্যাজ মিনিং লেট আর ইকুয়ালস টু পি আর পি ইকুয়ালস টু আর ইন হোয়াট এভার, বলো না? আচ্ছা, বোঝা গেল, এটা নিয়ে আর কিছু বলে লাভ নেই। তাহলে এইগুলোকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটেড টেন্সার্স। ওকে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে ক্রিস্টোফেলস সিম্বলস। এগুলো হচ্ছে ডেরিভেটিভ সংক্রান্ত সিম্বল। তো এই 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 নোটেশন গুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে অঙ্ক করার সময়। মানে গ্রাজুয়েশনে এই জিনিসগুলো খুব কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসতো আর কি। তো তোমাদেরও আসতে পারে, তোমাদের কোশ্চেন তার গ্রাজুয়েশন থেকে যে খুব বেশি চেঞ্জ হবে তা বলে মনে হয় না। তো এখানে দেখো কি আছে, পি কিউ আর। তাহলে এখানে পি কিউ আর তাহলে কিভাবে মনে রাখবে? এখানে দেখো পি আর, পি এর সঙ্গে আর, আর যেটা পড়ে থাকলো সেটা নিচে, প্লাস কিউ আর নিচে বাকি পি, মাইনাস মাইনাস হচ্ছে পি কিউ আর নিচে হচ্ছে আর। তো এইভাবে তোমাকে মনে রাখতে হবে। আর এখানে করা হচ্ছে জি গুলোর ডেরিভেটিভ করা হচ্ছে। স্যার এটা কিউআর দিয়ে স্টার্ট করলে অসুবিধা আছে? না, তুমি কিউ আর তাহলে নিচে পি লিখতে হবে, এটা যোগ তো তোমার কমিউটেটিভ। এই এই যোগ বিয়োগটা স্যার সিমেট্রিক্যালি করা আছে, মানে পি কিউ হ্যাঁ প্রথমে পি আর নিয়েছে, তারপরে হ্যাঁ কিউ নিতে না, তারপরে আবার আর এর সঙ্গে কিউ। স্যার কিউ আর আর কিউ লেখা যায় না? লেখা যায় না? না হ্যাঁ, কিউ আর আর তো বেসিক্যালি সিমেট্রিক, তো সো লেখাই যায়। লেখা যায় তো, মানে জি তো আমি সিমেট্রিক বলতে না, চাইছি, অসুবিধা নেই। হ্যাঁ সেটা ঠিক। আমি বলতে চাইছি স্যার পি কিউ আর পর পর যদি এইভাবে ভাবি, প্রথমে পি আর নিলাম, পিটা হ্যাঁ নিচে চলে এলো, তারপরে ধরুন আর এর পরে আর এর সঙ্গে পি কে নিলাম, না আর এর সঙ্গে তো পি চলে গেল, না, কিউ আর এখানে থেকে দেখো এখানে প্রথমে দুটো আছে তারপরে একটা আছে, এটা এইভাবে কিন্তু সেপারেট করা আছে। তো পি এর সঙ্গে আর, তারপরে কিউ এর সঙ্গে আর, তারপরে পি কিউ, এইভাবে। তারপরে পি মাইনাস স্যার ওটা হ্যাঁ, না, আমি যেটা জানতে চাইছিলাম স্যার পি আর বা আর পি এভাবে লিখলে কোনো অসুবিধা নেই, এটা তো এই সিমেট্রিক, পি আরটাকে তুমি যদি আর পি করো তাহলে কোনো অসুবিধা নেই, কারণ জিটা সিমেট্রিক, যেটা সিমেট্রিক, হ্যাঁ হ্যাঁ তাই বলছি। সেই কারণে এটা কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে। আর এই এখানে এসপি কিউ করতে গেলে এখানে পি কিউ সেম জায়গা আছে, এখানে পি কিউ করলাম, এখানে আর নিয়ে নিলাম, আর এখানে জি আর এস বা এস আর যে কোনো তুমি লিখতে পারো। তাহলে কি হলো, এই এটা আর দুটো আর হ্যাঁ একই হয়ে কেটে মানে বাদ চলে যাবে। বাদ আমি চলে বলছি যাবে। স্যার, হুম, আচ্ছা এটা দুটো কি আলাদা আলাদা নোটেশন তাহলে, তাই তো? কোনটা? হ্যাঁ এই উপরে অবভিয়াসলি, থার্ড, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ডিফারেন্ট জিনিস, এটা বলছে ফার্স্ট কাইন্ড, এটা হচ্ছে সেকেন্ড কাইন্ড। আচ্ছা ফার্স্ট কাইন্ড অফ ক্রিস্টোফাল সিম্বল, এটা সেকেন্ড কাইন্ড অফ ক্রিস্টোফাল হ্যাঁ, সিম্বল। আচ্ছা আচ্ছা এটা লেখা আছে, ঠিক আছে। আদার সিম্বলস ইউজড ইনস্টেড অফ দিস, এইটার জায়গায় অনেক সময় এইটাও লেখা হয়, ঠিক আছে, অথবা এইটাও লেখা হয়। এই মানে এই তিনটে হচ্ছে সেম জিনিস, সেম জিনিস। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম, এবার হচ্ছে এইগুলোকে কিভাবে এদের ট্রান্সফরমেশন রুল কি সেইটা এখানে মানে ভেরিফাই করে তুমি চেক করতে পারো যে এইভাবে এটা চেঞ্জ হবে আর কি।
মানে এটা হচ্ছে ওই বার বার যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে সেইখানে এইটা দেখতে কিরকম হবে ইন টার্মস অফ দা আগের যে কোঅর্ডিনেট সিস্টেম ছিল তার রেসপেক্টে এটাকে দেখতে কিরকম হবে। তো এটা এইভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, এই ফর্মুলাটা আমার হয় মনে রাখতে হবে, না হয় নিজেকে ডিরাইভ করতে হবে। ঠিক আছে, সিমিলারিটা এগুলো অঙ্ক করে দেওয়া আছে এই বইটাতেই, তো সেগুলো তোমরা একবার নিজেরা প্র্যাকটিস করবে যে এই ডেফিনেশন গুলোকে কাজে লাগিয়ে এটা করতে পারছো কিনা। ঠিক আছে, তাহলে তোমার প্র্যাকটিসও হয়ে গেল ক্যালকুলেশন গুলো। বুঝতে পেরেছো? এইগুলো দেখবে আর কি। সিম্বল গুলো মনে রাখাটাই চাপের স্যার। হ্যাঁ সেটাই তো, সেই জন্য প্র্যাকটিস করতে হবে। আর আমি কি করতাম বলতো, গ্রাজুয়েশনে আমার মনে আছে পরীক্ষার আগেই জাস্ট করতাম আমি ক্যালকুলেশন আমি যখন শিখছি ধরো তখন একবার প্র্যাকটিস করে নিলাম, যে আমি জেনে গেলাম যে না আমি পারবো, এই কনফিডেন্সটা যেই চলে আসলো তারপর আমি ছেড়ে দিলাম। এবার যখন পরীক্ষা হবে তার আগে একবার দেখে নিলাম, হয়ে গেল। ওটা মানে বেসিক্যালি পরীক্ষার রেসপেক্টটাই শিখেছিলাম, কিছুই বুঝতাম না তখন। যেহেতু এগুলোকে কোনোদিন আমরা খুব অতটা ওইভাবে অ্যাপ্লাই করিনি, তো ওই জন্য ভেতরের কনসেপ্ট মানে আমারও ক্লিয়ার নেই যে এগুলো কোথায় তো আমরা টোটালি ফিজিক্সের জিনিস, মানে ফিজিক্সের জিনিস। ফিজিক্সের। হ্যাঁ ফিজিক্সের এবং হায়ার ফিজিক্স, এসব পাতি ফিজিক্স নয়। ওই আইনস্টাইন নিউটন এরা হয়তো এগুলো নিয়ে কাজ করতো। ডিফারেন্সিয়াল জিওমেট্রি খুব টাফ লাগে আমার। না স্যার, সিম্বল গুলো মনে রাখাটাই চাপ হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ সিম্বল গুলো তুমি একটা খাতায় লিখে রাখতে পারো, একটা পেজে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই আমি দেখো এই বইটাতে দেখো এই পেজ এগুলো খুব মানে এক জায়গায় করে দেওয়া আছে, তো খুব সুবিধা আর কি, পরপর লিখে দেওয়া আছে। আচ্ছা নেক্সট এবার ইনার প্রোডাক্ট টাইপের জিনিস এখানে করা আছে, যে তার অ্যাসোসিয়েটেড যে টেন্সারটা তুমি পাচ্ছ তার সঙ্গে দুটোকে যদি প্রোডাক্ট করো তাহলে যেটা পাবে সেটা হচ্ছে একটা লেংথ অফ দ্য ভেক্টর। তার মানে বেসিক্যালি এটা একটা ইনার প্রোডাক্ট টাইপের কনসেপ্ট বোঝাচ্ছে, তাই না? তো এখানে দুটো দুটো কি স্কয়ার হতে হবে যদি এল স্কয়ার হতে হয়, তাই তো? হ্যাঁ এ এরকম ব্যাপারটা। হ্যাঁ, আমরা যেমন কমপ্লেক্সের ক্ষেত্রে কি করি, এক্স ইন্টু ওয়াই বার করি না, এখানে বারের জায়গায় অ্যাসোসিয়েটেড টেন্সারটা নিয়ে নিয়েছি। তো এই যে এটা হচ্ছে বেসিক্যালি এ আর বি এর ইনার প্রোডাক্ট বোঝাচ্ছে। তো একটা মানে একটা কিন্তু ওপরে থাকবে, একটা নিচে থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দুটোকেই নিচে রাখলে হবে না, কারণ নাহলে ওটা দুটো নিচে রাখলে গুণ করলে কি হয়ে যাবে, সেটা সেটা তখন আর হবে না, ইনার প্রোডাক্টই হবে না। ইনার প্রোডাক্ট মানেই হচ্ছে একটা উপরে থাকবে একটা নিচে থাকবে, তবেই ওটা গুণ করলে কেটে যাবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো এটাকে আমরা লেংথ হিসাবে করছি। আর এপি মানেই হচ্ছে জিপি কিউ, এপিটাকে আমি এইভাবে লিখতে পারি বাই ডেফিনেশন অফ অ্যাসোসিয়েটেড টেন্সর। এটাও ইনার প্রোডাক্ট হয়েছে। হ্যাঁ, অথবা এ কিউটাকে এইভাবে যদি চেঞ্জ করো তাহলে হচ্ছে, তখন এপিটা ঠিক থাকবে। হ্যাঁ। আর দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমরা যেভাবে ডিফাইন করি, সো ইনার প্রোডাক্ট ডিভাইডেড বাই দুটোর আলাদা আলাদা লেংথের গুণফল। আর জিওডেসিক্স কি জিনিস, দ্য ডিস্টেন্স এস বিটুইন টু পয়েন্টস টি1 এন্ড টি2 অনেক কার্ভ। তাহলে একটা কার্ভ আছে ধরো, হ্যাঁ, কার্ভ মানে তো এইভাবে লেখা হয় যে এক্স প্যারামেট্রিক ফর্মে আমি বলেছিলাম না এর আগের দিন, এক্স ইকুয়ালস টু ফাংশন অফ টি, ওয়াই হচ্ছে ফাংশন অফ টি, সব দুটোই তো প্রত্যেকটা কোঅর্ডিনেটই ফাংশন অফ টি আকারে দেখাচ্ছে এখানে। মানে অ্যাজ ইউ চেঞ্জ দ্য টি হাউ দ্য কোঅর্ডিনেটস চেঞ্জেস, সেটাই একটা পাথ বা একটা কার্ভ ডিনোট করছে। তো এরকম যদি হয়
তাহলে রিমানিয়ান স্পেস যদি থাকে, তার মানে জিপি কিউ যদি থাকে, তাহলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স মানে অন দ্য কার্ভ, মানে যদি একটা কার্ভ থাকে তাহলে সেই একটা পয়েন্ট নিলে আর অন্য একটা পয়েন্ট নিলে, তাহলে ওই দুটো পয়েন্টের মধ্যে কার্ভের যে ডিস্টেন্সটা মানে আর্ক লেংথ, বেসিক্যালি এসটা কি ডিনোট করছে, আর্ক লেংথ। তো সেইটা হচ্ছে এইভাবে বের করা হয়। এবার যেভাবে আমরা ডিএসটা দেখেছিলাম না, ডিএস, তো এখানে বেসিক্যালি ডিএসটাই দেখো, এটা এস লেখা ছিল, তাই না? তো এইখানে টি দিয়ে ডিভাইড করলো, এখানে টি দিয়ে ডিভাইড করলো, আর এখানে টি দিয়ে গুণ করে দিল, সো আলটিমেটলি এটা ডিএসসি থাকলো। বোঝা গেল? সো এই গেল ডিএস এর মানে কনসেপ্ট। ডিস্টেন্স বের করছি ইন্টিগ্রেশন করে। হ্যাঁ, সেইভাবেই তো করি আমরা না, কার্ভের করছি, হ্যাঁ হ্যাঁ কার্ভ লেংথ হ্যাঁ কিভাবে হ্যাঁ বের করা হয় হুম, সেইভাবেই করা হয়। হ্যাঁ হুম, হুম। that curve in the space which makes the distance a minimum, তাহলে একটা স্পেসের মধ্যে দুটো পয়েন্ট আছে, এবার দুটো পয়েন্টের মধ্যে তুমি ধরো মিনিমাম ডিস্টেন্স বের করতে চাইছো, তাহলে যতগুলো কার্ভ তুমি লিখতে পারো, সেই কার্ভের মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম কার্ভ মানে মিনিমাম ডিস্টেন্স পড়বে, সেই কার্ভটাকে বলা হচ্ছে জিওডেসিক। বোঝা গেল? যেমন প্লেনের মধ্যে যদি আমি বলি, একটা প্লেনে দুটো পয়েন্ট যদি থাকে, তাহলে প্লেনে ধরো এই যে এটা হচ্ছে প্লেন, তো এই প্লেনে দুটো পয়েন্ট নিলাম, তাহলে এর এই দুটো পয়েন্ট থেকে তুমি যতগুলো কার্ভ আঁকতে পারো, এইভাবে এইভাবে আঁকতে পারো, হ্যাঁ, অনেক ধরনের কার্ভ আঁকতে পারো। তো এই যে কার্ভ লেন্থ হচ্ছে, তো সবচেয়ে যখন স্মলেস্ট ডিস্টেন্স দেবে কোন কার্ভটা, তো এই কার্ভটা দেবে স্ট্রেট লাইন, সেইটা দেবে স্মলেস্ট লেন্থ অফ কার্ভ। তাহলে যে কার্ভটা স্মলেস্ট লেন্থ দিল সেইটাকে বলা হচ্ছে জিওডেসিক। তাহলে এখানে এইটাকে বলা হচ্ছে জিওডেসিক। ঠিক আছে? এবার তুমি ভাবো একটা ফুটবল কল্পনা করো, ফুটবল, এই ফুটবলের মধ্যে যদি দুটো পয়েন্ট নাও, তাহলে ডিস্টেন্সটা কি আর স্ট্রেট লাইন হবে? কারণ স্ট্রেট লাইন তো তার ওপরেই নেই। তাহলে জিওডেসিক মানে তো তখন তোমাকে ডিফারেন্ট পাথ নিতে হবে, এইরকম হয়তো কার্ভ নিতে হবে। তখন যে কার্ভের উপরে সবচেয়ে ছোট ডিস্টেন্স হবে সেই কার্ভটাকে বলা হচ্ছে জিওডেসিক। কথাটা বোঝা গেল? তাহলে দেখো, দ্যাট কার্ভ ইন দ্য স্পেস হুইচ মেক্স দ্য ডিস্টেন্স আ মিনিমাম ইজ কল্ড এ জিওডেসিক অফ দ্য স্পেস বাই ইউজ অফ দ্য ক্যালকুলাস অফ ভেরিয়েশনস। দ্য জিওডেসিক্স আর ফাউন্ড ফ্রম দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটাকে তুমি যদি সলভ করো, তাহলে তুমি ওই কার্ভটা পাবে, মানে জিওডেসিক যে কার্ভটা দেবে সেই কার্ভটা তুমি পাওয়া যাবে। ঠিক আছে? এইখানে বলে দিয়েছে প্রবলেম, তো ওই প্রবলেমগুলো তোমাকে দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। ক্যালকুলাস অফ ভেরিয়েশন ওখানে ইউজ হবে। ঠিক আছে? সো এটা মনে রাখতে হবে, এছাড়া আর এখন অঙ্কগুলো দেখতে পারো তোমরা, তাহলে বুঝতে পারবে। তারপরে বলছে ফিজিক্যাল কম্পোনেন্টস, দ্য ফিজিক্যাল কম্পোনেন্টস অফ এ ভেক্টর এপি অর এপি is denoted by this are the projections of the vector on the tangents to the coordinates curves. মানে কোঅর্ডিনেট কার্ভ মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এই যে অ্যাক্সিস গুলো থাকে, তো সেই বরাবর যদি আমরা কম্পোনেন্ট নিয়ে নিই, বেসিক্যালি তাই তো করা হয়। তো সেইগুলোকে আমরা এইভাবে ওটা এক্সপ্রেস করা হয়। এইগুলো মনে রাখতে হবে, এছাড়া এখন কিছু করার নেই। আচ্ছা, এবার হচ্ছে ডেরিভেটিভ। এইটা আমার মনে হয় এই জিনিসগুলো অতটা ইম্পর্টেন্ট নয় এখন, ফিজিক্যাল কম্পোনেন্ট এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজফুল। দ্য কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ এ টেন্সর এপি উইথ রেসপেক্ট টু এক্স কিউ। তাহলে আমরা এপি হচ্ছে একটা টেন্সর অলরেডি গিভেন, তাকে আমরা ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু কাকে, এক্স কিউ, এবং ডেরিভেটিভটার একটা নাম আছে, সেটা হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। সেইটা
সেইটা হচ্ছে তোমার এ পি কমা কিউ, এটা হচ্ছে নোটেশন এ পি কমা কিউ, তার মানে ডেরিভেটিভ অফ এপি, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ এপি উইথ রেসপেক্ট টু এক্স কিউব, সেইটার ডেফিনেশন হচ্ছে এইটা, দিস ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ডেরিভেটিভ which is a covariant tensor of rank 2, ঠিক আছে। the covariant derivative of, এবার যদি ওপরে থাকে, হ্যাঁ, তাহলে যে ডেরিভেটিভটা হবে সেটা হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাচ্ছে, এখানে আবার পি, মনে রাখতে হবে নোটেশন গুলো। so for rectangular systems the Christoffel symbols are 0, ক্রিস্টোফেল সিম্বলস মানে এইগুলো হচ্ছে 0 হয়ে যাচ্ছে কখন, যখন আমাদের রেক্টাঙ্গেল সিস্টেম থাকছে, মানে যেখানে জিপি কিউ গুলো হয়ে যাচ্ছে তোমার ওই ডেল্টা পি কিউ হয়ে যাচ্ছে যদি কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে, তখন সেটা রেক্টাঙ্গেল বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এইটা 0 হয়ে যাবে, তখন দেখতে এইরকমই জাস্ট থাকবে, তখন জাস্ট একটা পার্সিয়াল ডেরিভেটিভের সঙ্গে সমান হয়ে যাবে কোভেরিয়েন্ট ডেরিভেটিভটা, অন্য সময় কিন্তু হবে না। আর এটা হচ্ছে হায়ার অর্ডারের ডেরিভেটিভ করা হচ্ছে। তারপরে এখানে যেটা করা হয়েছে পারমুটেশন সিম্বলস অ্যান্ড টেন্সার্স, দ্য সিম্বল EPQR is defined by the following relations 1 2 3 2 3 1, তার মানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার পারমুটেশনের, যদি মনে থাকে এটা ইভেন পারমুটেশন হয়ে যাচ্ছে, যার ফলে এটা 1 হয়ে যাচ্ছে। তারপরে এগুলো বেসিক্যালি সেম 1 2 3 2 3 1, মানে সেম অর্ডার আছে না, সাইকেল অর্ডারটা সেম আছে। আর এখানে 2 1 3 এটা জাস্ট উল্টে যাচ্ছে, তখন এটা মাইনাস হয়ে যাচ্ছে। আর EPQRটা 1 হয়ে যায়, 0 হয়ে যাচ্ছে যদি দুটো সেম হয়ে যায়। না, এটা সাইনের ক্ষেত্রে ওটা ম্যাচ করছে না ইভেন অডের ক্ষেত্রে, তো এইভাবে এটা ডিফাইন করা হয়েছে 1 2 3 ডাইরেক্ট হলে 1, আর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে -1। The symbol EPQR is defined in the same manner. The symbols এত and এত are called permutation symbols. ওখান থেকে আবার এপসিলন ডিফাইন করেছে রুট জি দিয়ে ডিভাইড করে দিলে, সেটাকে ভ্যার এপসিলন বলা হয় এটাকে। তারপর এখানে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, ল্যাপ্লাসিয়ান এগুলো সবই ডিফাইন করা যায়, অ্যাবসলিউট ডেরিভেটিভও ডিফাইন করা যায় এইভাবে। এত কিছু জিনিস আছে, এবার আমাদের দেখতে হবে যে আমাদের সিলেবাসে কি কি আছে। আমাদের সিলেবাসেও কিন্তু অনেক কিছুই আছে, দেখো কোভেরিয়েন্ট ডিফারেন্সিয়েশনটা কিন্তু আছে, তারপরে এই জিনিসগুলোও আছে। সো ওই বই থেকে পড়লে আমার মনে হয় এই জিনিসগুলো বুঝতে তোমাদের বেশি সুবিধা হবে, যার ফলে আমি তোমাদেরকে ওই বইটা পড়তে বললাম। দেখতে পাচ্ছি একই জিনিস আছে, অ্যাসোসিয়েটেড ভেক্টর এগুলোই আছে। স্যার এটা আগের দিন পাঠিয়েছিলেন না হোয়াটসঅ্যাপে মনে হয় আমাদের না, ওটা বইটা? ডিফারেন্ট ছিল, ওটা আলাদা ছিল, এটা পাঠাইনি। এটা ভেক্টরের বই বেসিক্যালি, তো এটা আমি পাঠিয়ে দেবো আজকে তাহলে। আচ্ছা পাঠিয়ে দিবেন স্যার। হুম, কারণ ওখানে যে অঙ্কগুলো আছে না সেগুলো প্র্যাকটিস করলে তুমি এই সিম্বলগুলো নিয়ে একটু চর্চা করা হবে। এখানে যেহেতু এই বইয়ে অত বেশি মানে প্র্যাকটিস করার জায়গা নেই, সেই জন্যই আমি চাইছি না এইগুলো থেকে করতে আর কি। এই যে দেখতে পাচ্ছ এখানে ডাইভারজেন্স সবই লিখে রেখেছে। তো ব্যাস এইটি আছে। হুম, আর কয়েকটা জিনিস আছে সেগুলো আমি পরের দিন তাহলে বলে দেবো তোমাদেরকে। আর ওখান থেকে তোমরা প্র্যাকটিস করো, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবে। হুম, কোনো ক্যালকুলেশন যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করবে। তারপরের দিন আমরা এটা করব, কার্ভস ইন স্পেস, এটা ভালো লাগবে পড়তে আশা করছি। সো ওগুলোরই অ্যাপ্লিকেশনগুলো এখানে থাকবে, তো নিশ্চয়ই তোমাদেরকে জানতে হবে এগুলো।
ওটা ভালো করে পড়লে এটা তখন বুঝতে সুবিধা হবে একটু। পুরো মানে ক্যালকুলেশন রিলেটেড এগুলো আছে, দেখতে পাচ্ছ, ফর্মুলা ক্যালকুলেশন, দ্যাটস অল। পুরো চ্যাপ্টারটা এইভাবে ডিফাইন করা হয়েছে। তারপরে হচ্ছে সারফেস। টেনসরটা মানে পুরোটাই আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, টেনসরটা কিছুই বাদ নেই। মানে ডিফারেন্সিয়াল জিওমেট্রিটা। হ্যাঁ, ডিফারেন্সিয়াল জিওমেট্রি, তারপরে গাউসিয়ান কার্ভেচার, কার্ভেচার যে পুরো এটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ বলতে পারো। আচ্ছা আচ্ছা। হুম, তো এটা পুরোটাই কিন্তু ক্যালকুলেশন বেসড মানে আছে আর কি পেপারটা। দেখো, ট্যানজেন্ট ভেক্টর, নর্মাল ভেক্টর, এগুলো সব পড়তে হবে। টেনসর ডেরিভেটিভ, আর কি কি আছে দেখতে হবে, অনেক কিছু আছে। স্যার যেগুলো আজকে বোঝালেন এগুলো সব আছে মনে হয় আমাদের বইতে, মানে সবই রিলেটেড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই আছে বলেই তো করালাম। আচ্ছা আচ্ছা। আর ওই বই থেকে পড়লে বেশি বুঝতে পারবে। তাহলে এইগুলো মানে পরবর্তীকালে যখন জিনিসগুলো দেখবে মোটামুটি একটা ভালো লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে শেষ হয়ে যাবে এবার। এই যে ব্যারি স্পেনের বইটা আছে আমার কাছে, আর নেই। ঠিক আছে, তাহলে দেখো যতদূর হয় আর কি। আর স্যার মোটামুটি বাকি থাকছে কতটা এটা অনেকটাই। বাদে? এইটা বাদে, এই পেপারটা হুম বাদে হুম হুম। এখন আছে, ভালোই বাকি আছে। মানে পুরোটা রিকভারি করতে পারছি না, সময় নিয়ে করছি আর কি করবো। সময় লাগবে যথেষ্ট, সিলেবাস হিউজ সিলেবাস। তাও তো রিভাইজড হয়েছে, কিছুটা বার্তা দিয়েছে, যাই হোক। রিভাইজে খুব অতটা যে বাদ গেছে বলে মনে হচ্ছে না আমার। আচ্ছা আচ্ছা। তো এইটা ধরে ধরে তোমরা ক্যালকুলেশন গুলো একটু করো, প্র্যাকটিস করো, আদারওয়াইজ মুশকিল আছে। কারণ প্র্যাকটিসটা করলে অনেকটা চলে আসবে। আর পরের জিনিসগুলো দেখবে আরো খারাপ লাগবে। যদি এখন তুমি প্র্যাকটিস না করো, পরের জিনিসগুলো আরো অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এখানে রাখি আর কি।